বছর পর সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আসামিদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন ডন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং আজ শুক্রবার কিন্তু সালমান শাহ মামলার সভা 29 এটা তার বলার কিছু নাই। জলজ্যান্ত মানুষ কি হইল, এটা হত্যা নিরাপত্তাহীনতায় পড়ে যায়। তার অনেক শত্রু থাকতে পারে। সালমান শাহ যেদিন মারা যান তার কিছুদিন আগেও হঠাৎ করে খবর আসে সালমান শাহ আর নেই। এই এক খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। 24 বছরের এক প্রাণবন্ত তরুণ এভাবে মারা যেতে পারে, মানুষ বিশ্বাসই করে উঠতে পারছিল না। এমনই একটা ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছেন ডন। আমি তো হারাইছি, বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি। ভিডিওটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের। এছাড়াও রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজনের নাম। মোট অভিযুক্ত 11 জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আরো কয়েকজনের নাম। স্বামীরা গাড়িতে উঠতে বসছিল, মনে হয় উঠবে, স্বামীরাকে রাগারাগি বা ধাক্কা এরকম একটা কিছু আমার খেয়াল নাই, তুমি চলে যাও। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার 48 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান। দর্শক শ্রোতা, অবশ্যই এটা কি শোনা গেল যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে কি সালমান শাহ হত্যাকারীকে ধরা হবে? কি হতে যাচ্ছে দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এর নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। দক্ষতা, সংলাপে সাবলীলতা, সময়কে ছাড়িয়ে যাওয়ার স্টাইল এবং ফ্যাশন নিয়ে বাংলা চলচ্চিত্রে যিনি আসন গেড়ে বসেছিলেন, ক্রমেই যিনি বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছিলেন অনন্য উচ্চতায়, একঘেয়ে অভিনয়ের স্টাইল দেখতে দেখতে ক্লান্ত দর্শকদের সামনে তিনি হয়ে আসেন নতুন আহ্বান হিসেবে। তার রোমান্টিক মেলোড্রামা, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, প্রতিবাদ সব চরিত্রেই ছিল নতুনত্বের স্বাদ। তার কাউবয় হ্যাট, গগলস, তার ডিটেকটিভ লুক, হুডি শার্ট, ব্যাক ব্রাশ করা চুল, কানে দুল, ফেড জিন্স, মাথায় স্কার্ফ, এমনকি ফ্যাশন সেন্স সবকিছু মিলিয়ে দর্শকরা তার প্রেমে পড়ে গিয়েছিল। ফলে তিনি হয়ে উঠেছিলেন তারুণের স্টাইল আইকন। কে তিনি? অবশ্যই এতটা বলার পরেও না বোঝার কিছুই নেই। তিনি সালমান শাহ, যার অকাল মৃত্যুর কথা কারোই অজানা নয়। সালমান শাহর মৃত্যুর পর 2 যুগ পার হয়ে গেছে। গঙ্গার জল অনেক গড়িয়েছে স্মৃতির মহাকাল ছুঁয়ে। সালমান ভক্তদের আগ্রহের শেষ নেই তার জীবনী এবং তার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ের প্রতি। তার সাথে জড়িয়ে থাকা বিষয়গুলোর মাঝে অন্যতম হচ্ছে তার স্ত্রী সামিরা। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ খবরই নেই। কোথায় আছেন তিনি? কেমন আছেন? কি বা করছেন? সম্প্রতি একটি সূত্রে বেরিয়ে এসেছে সকল অজানা রহস্য। জানা গেল সালমান শাহর স্ত্রী এখন 3 সন্তানের মা। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সেই সামিরা সম্পর্কে। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব হারিয়ে যাওয়া তারকাদের পরিবারের সর্বশেষ খবরাখবর সহ সময়ের জনপ্রিয় তারকাদের জীবনের কথা। সালমান শাহর জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে তার স্ত্রী সামিরা। 1992 সালের 12 আগস্ট মাত্র 21 বছর বয়সী সালমান শাহ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। তার চেয়েও বড় পরিচয় হলো সামিরা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার কন্যা এবং তার মা থাইল্যান্ডের নাগরিক, চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। সে সময় সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। রহস্যময়ী নারী ও সালমানের মতোই গেঁথে আছেন বাংলাদেশি সিনেমা প্রেমীদের মনে, আর মিশে আছেন ভালো মন্দ অনুভূতির মিশ্রণে। অনেকেই জানতে চান তিনি কি করেন, কেমন আছেন সালমান শাহর স্ত্রী সামিরা। সালমান শাহর স্ত্রী সামিরা হক বর্তমানে থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পরই তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামের একজন ব্যবসায়ীকে। তাকে নিয়ে তিনি থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার। বেশ সুখেই আছেন তিনি জল্লুসের জীবন নিয়ে। সেই সংসারে 3 সন্তানের জননী সামিরা, বড় ছেলে এবং ছোট 2 মেয়ে। সেখানে সামিরার 2 বোন ফারিয়া হক এবং হুনাইজা শেখ তাদের স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। জানা গেছে বাংলাদেশে তারা খুব একটা আসেন না, আর আসলেও এড়িয়ে চলেন মিডিয়া এবং কোলাহল। একান্তই নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমানের মৃত্যুর পর থেকেই একেবারে পর্দার আড়ালে চলে গেছেন সামিরা। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে সামিরার বাবা হীরা বলেছেন, সালমানের মৃত্যুতে আর সবার মতোই আঘাত পেয়েছিল সামিরা। সেই সময় সবাই সালমানকে হারানোর ব্যথায় কেঁদেছিল, আর আমার মেয়ে কেঁদেছিল অকালেই বিধবা হয়ে যাওয়ার যন্ত্রণায়। সেই কষ্টকে বোঝার আগেই তাকে নিয়ে ছড়াতে থাকে নানান অপবাদ। সেই সময় সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি মামলা করেছিলেন। তাই সালমানের পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি সামিরা। সবার দোয়ায় সামিরা এখন ভালো আছে, স্বামী সন্তান নিয়ে সুখেই আছে। এর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সালমান শাহর মৃতদেহ। বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও সালমান শাহর ভক্তরা সেটা কখনোই মানেননি। বিভিন্ন সময় অনেকে দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে। সালমান শাহর ঘনিষ্ঠ অনেকেই দাবি করেছেন স্ত্রী সামিরার গোপন প্রেমের জন্যই অকালে প্রাণ দিতে হয়েছে এই চিত্রনায়ককে। পরবর্তী সময় সালমানের পরিবার থেকে সামিরা এবং আরো কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সিঁড়ি নিয়ে পরবর্তীতে তেমন আর কোনো অগ্রগতি চোখে পড়েনি। সালমান শাহ ভক্ত, এটা তার বলার কিছু নাই। জলজ্যান্ত মানুষ
কি হইল, নিরাপত্তাহীনতায় পড়ে যায়, তার অনেক শত্রু থাকতে পারে। সালমান শাহ যেদিন মারা যান তার কিছুদিন আগেও আমার বাসা হচ্ছে বলাকা সিনেমা হল, এখন সিনেমা হলটা বন্ধ আছে, নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হলের পাশেই আমার বাসা। সালমান শাহ মানে ওনার যে মৃত্যু সংবাদ শুনলাম তার কিছুদিন আগেও আমরা সব বন্ধুবান্ধব দল বেঁধে তার সিনেমা আমরা বলাকা হলে গিয়ে দেখে আসছি। তো ওই সময়ের যারা আমরা ছিলাম আমরা তো সালমান শাহ ভক্ত, এটা তো আর বলার কিছু নাই। তো যেই দিন শুনলাম সেই দিন না আসলে হয় না যে একটা জলজ্যান্ত মানুষ মানে কি হইল। তো তারপরে তো বিভিন্ন নিউজ আসা শুরু করলো, এই ঘটনা সেই ঘটনা, এটার সাথে অমুক জড়িত, এটা বিভিন্ন ঘটনা। এখন আসলে কি বলবো, মানে আল্লাহ ছাড়ার মানে কে জানে যে আসলে ওই দিন কী হয়েছিল। যদিও এখন শুনছি যে তদন্ত হচ্ছে, তো দেখা যাক, আশা করছি সুষ্ঠু তদন্ত হবে এবং আসল ঘটনাটা বেরিয়ে আসবে। আসলে নিরাপত্তার বিষয়টা আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা খুব একটা এফেক্ট করে না, তবে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা এফেক্ট করে। বড় বড় নায়ক নায়িকা যারা আছে তাদের সাথে এমন এমন অনেক মানুষের ওঠা বসা হয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়ে যায়। আর নাটকের ইন্ডাস্ট্রিতে আমরা যারা অভিনয় করছি আমাদের ওরকম যে খুব একটা বড় প্রবলেমে পড়তে হয় ব্যাপারটা তা না। এখন 2-4জন সুপারস্টার আছেন, স্বাভাবিকভাবে একজন সুপারস্টারের কিছুটা তো নিরাপত্তা লাগেই, কারণ একজন সুপারস্টারকে বহু মানুষ চায়, তার অনেক শত্রু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে 2-1জন সুপারস্টারের ক্ষেত্রে হয়তো নিরাপত্তার একটা টেনশন থাকে বা তারা এক ধরনের টেনশনে থাকে। আমি দেখছি এই যে এখানে শুটিং হয়েছে, কেমন যে জীবন সরকার এখানে একটা ফাইট আছে, আপনি দেখবেন শাবনুর আপু এবং এখানে অনেক আর্টিস্ট ছিল, আমার স্পষ্ট মনে আছে, আমি শুটিং দেখছি এখানে। সালমান ভাই তো অত্যন্ত ভালো, আমি 2 বছর তো আমি বললাম না যে আমি আসা যাওয়ার ভিতরে ছিলাম। সালমান ভাই অনেক সিনেমা শুটিং এর কাছে আছে, উনি অত্যন্ত একটা ভালো মনের মানুষ ছিল এবং সবার সাথে মিশুক, মানে সবার সাথে মিশতো, হাতে হাত কাঁধে কাঁধ রেখে কথা বলতো। মানে সে যে একটা স্টার ছিল সালমান শাহ, সেটা কিন্তু আমি মনে করতো না। যে কোনো প্রোডাকশন বয় বা ড্রেসে বা মেকআপের বা ফাইটার্স বা নাচের ছেলে মেয়ে সবার সাথে কিন্তু হাসি খুশি বন্ধু সুলভ ভাবে কথা বলতো, মানে খুব অত্যন্ত ভালো একটা মানে হিরো ছিল। কাজ হয় না, আমি তখন নতুন, আর আমার যখন এই কাজের প্রস্তুতি আমি আয়সা পড়ছি তখন আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় নিল। আমারও কপাল খারাপ, সালমান ভাইয়ের সাথে কাজ করা হলো, চলে গেল। ইন্ডাস্ট্রি অবশ্যই ক্ষতি, একটা স্টার হিরো যাকে দর্শক পছন্দ করে নিয়েছে, তো অবশ্যই তো তার সিনেমাগুলিতে একটা প্রযোজক ভালো থাকতো, একটা ডিরেক্টর ভালো। এখন দেখা গেলো একটা সিনেমা দেখা গেলো আমার 400-500 থেকে লোক কাজ করি, তো এই সব ওই লোকগুলি কর্মস্থলগুলি একটু ভালো হতো। একটা সিনেমার হিরো বা মারা গেলে বা একটা টেকনিশিয়ান অবশ্যই তো সিনেমার ক্ষতি হবে। যেমন আমাদের সালমান ভাই নাই, জসিম সাহেব নাই, মান্না ভাই নাই, অনেক আমাদের মহানায়ক নাই, এই লোকগুলি থাকলে আমাদের হয়তো ভালো কিছু হতো। জাফর ইকবাল সাহেব নাই, ফারুক সাহেব নাই, অনেক মানে আমাদের মানে প্রিয় শ্রদ্ধেয় যে মানে সিনিয়র যে মানে গুণী রাজ্জাক সাহেব নাই, তো ওনার যদি থাকতো হয়তো ইন্ডাস্ট্রি আমাদের এরকম অবস্থা নাও হতে পারতো, মনে করি যে ইন্ডাস্ট্রি আরো ভালো থাকতো। এখন আমরা তো ইন্ডাস্ট্রি একজনের উপর পড়ে নির্ভরশীল। হ্যাঁ অনেক আগে কন্টিনিউ শুটিং হতে পাগলাম মেরি অ্যান্ডারসন, একটা স্টুডিও আছে আমার বোনের বাড়ি, ওখানে ছিল, আমি ওখানে থাকতাম, আমি প্রতিদিন শুটিং দেখতে যেতাম, প্রতিদিন। আমার বড় ভাই আমাকে যে ফিল্ম আনছে আনোয়ার হোসেন, আনোয়ার আরমান ফাইটিং গ্রুপের সদস্য ছিলেন, উনি আমাকে ওইখানে একটা মানে গেটে আসা যাওয়ার একটা ব্যবস্থা করবে। আমি কন্টিনিউ সালমান ভাই শুটিং দেখলাম, প্রেম যুদ্ধ, ওই কি বলে এই সুজন সখী, এবং অনেক সিনেমা শুটিং কিন্তু ওখানে হয়েছে। আমি অনেক সিনেমার ক্লাইম্যাক্স দেখছি, গান দেখছি, সিকোয়েন্স দেখছি, কথা হয়েছে, আমি হাত মিলাইছি, অনেক কথা বলছি, খুব ভালো। মানে বললাম না যে আমি তো তখন বলছি যে ভাই আমি কিন্তু নতুন, আমাকে আসো, কোনো সমস্যা নেই, আমাকে স্বাগতম জানালো, যে আমার খুব ভালো লাগে, আমি স্মৃতিগুলি আসলে ভোলার মতো না। অ্যাকচুয়ালি শেষ প্রশ্ন, যদিও আপনি একজন চলচ্চিত্রের মানুষ, সালমান শাহ একজন চলচ্চিত্রের মানুষ, সেই হিসাবে কিন্তু অনেক কিছু বলা যায়, তার এই বিচারটা নিয়ে কিছু বলার আছে আপনার? বিচারটা আমি এটাই বলবো যে সালমান ভাই, এখন আমরা যেরকম আগে থেকে 29 বছর আগে যেটা শুনছি যে সে আত্মহত্যা করছে, কিন্তু এখন 29 বছর কোর্ট রায় দিচ্ছে যে এটা আত্মহত্যা না, মানে মারা হয়েছে, মানে যেটাকে বলে রায় দেয়নি, বলছে যে থানাতে যেন এটা নেওয়া হয়, মানে যে সালমান ভাইয়ের মা উনি বলছে যে এটা সুস্থ তদন্ত করা হোক, তদন্ত চলছে। তা আমরাও চাইবো যে মানে অপরাধী সে যেই হোক না কেন, সুস্থ মানে বিচার বা তদন্ত আইনের আওতায় আয় না, তার সুস্থ তদন্ত তার বিচারের আওতায় আনা হোক। এটা হলে আসলে মানুষের সবার জন্য সুবিধা। আমিও চাইবো, আজকে তো আমিও মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন, তো সেক্ষেত্রে আমি কি সুস্থ মানে আমি সঠিক বিচার পাবো না? আমিও চাইবো সালমান ভাই সঠিক বিচার হোক, যদি হত্যা করা হয়ে থাকে, যদি হত্যা করা হোক বা এটা তদন্ত করবে, এটা থানাকে করে দিয়েছে বা কোর্ট রায় দিয়েছে, এটা তদন্ত করছে, এখনো তদন্ত চলতেছে। যে আমার কথা হচ্ছে সেই আত্মহত্যা করছে, মানে সালমান ভাই মা তো বলতে আছে, মানে সেই এইভাবে 100% শিওর যে আমার ছেলেকে মারা হয়েছে, তো ওনার কথা যেটাই হোক বা আইন দেখছে, মানে দেশ আইন আছে, ওনাকে সুস্থ তদন্ত করা হোক, মানে ভালোভাবেই করে বিচারের আওতায় আনা হোক, যারা আইন মানে অপরাধের বিচার হোক। আমাদের প্রিয় অভিনেতা ডন ভাই, সেই ডন ভাইকে নিয়ে কিছু বলবেন? ডন ভাইকে নিয়ে আমাদের কলিগ, আমাদের সিনিয়র পার্সন, আমরা একসাথে, আমি কিছুদিন আগে একটা সিনেমা অভিনয় কাজ করলাম, ফাইট ডিরেক্টর আমি, উনি আর্টিস্ট ডন ভাই, প্রেম শপথ একটি সিনেমা নামে কাজ করছি, আমরা ফ্রেন্ডলি বলে কাজ করতে, ভাই ছোট ভাই বড় ভাই এইভাবে কাজ। এখন যে আমাদের সিনেমার বাইরে কে কার কিভাবে মানে কাজ করতে বা ব্যক্তিগত কি করতে, সেটা আমাদের জানার বিষয় না। আমরা যতটুকু জানি সে একটা ভালো, আমাদের সাথে কখনো খারাপ করে না, কেন তার কথা খারাপ? সালমানের সাথে ডনের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল খুব ভালো, আমি নিজে চোখে দেখছি, বা অনেক মানে বেশিরভাগ সিনেমা প্রেম যুদ্ধতে বা অনেক জীবন সংসার, জাগরেশন রাজু স্যারের আমি দেখছি, এই যে এখানে শুটিং হয়েছে।
এই জীবন সরকার এখানে একটা ফাইট আছে, আপনি দেখবেন। পিবিআই অবশেষে যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন, সেই তদন্ত প্রতিবেদনে তারা আত্মহত্যা বলে তারা দাবি করছেন, তারা বলেছেন যে পুরো বিষয়টি তারা ঘটনা তারা তদন্ত করে আত্মহত্যা বলেই তারা প্রমাণ মিলেছেন এবং প্রায় অর্ধ শতাধিক তারা সাক্ষী নিয়েছেন এবং এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যেখানে বাংলাদেশি রয়েছেন সেখানে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা এখন সরাসরি চলে এসেছি যে সালমান শাহর মা নীলা চৌধুরীর যে বাসভবন ম্যানচেস্টারের রসডেলে, আমরা সেখানে এসেছি। আমরা সরাসরি জানতে চাইবো তার প্রতিক্রিয়া, তার এই সন্তান হারার যে 24 বছর পর এসেও যে তদন্ত প্রতিবেদনের এই বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন এবং এর পরবর্তী কি পদক্ষেপ সে নিয়ে আমরা সরাসরি জানতে এসেছি নীলা চৌধুরীর কাছে। নীলা চৌধুরী, আপনি হয়তো সকাল থেকে শুনেছেন যে পিবিআই যে তদন্ত করেছে প্রায় 3.5 বছর তদন্ত পরে আপনার সন্তানের 24 বছর মৃত্যু হলো, এরপরে তাদের যে তদন্ত প্রতিবেদন সেখানে আত্মহত্যা বলে তারা প্রতিবেদনে উল্লেখ করেছেন। আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে? আসসালামু আলাইকুম। আপনাকেও আমার প্রাণপ্রিয় দেশবাসী, ভক্ত বাচ্চারা ও আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাইকে সবার শুভকামনা করে আমি শুরু করছি। কি বলবো, আমার কি বলছেন আমাকে প্রশ্নটা? আপনার প্রতিক্রিয়া কি এই মুহূর্তে যে আত্মহত্যা বলছে পিবিআই? প্রতিক্রিয়া কিছু নাই, এটা যে হবে আমি জানতাম, কারণ পাপীরা ক্ষমতাধর হলে যারা দোষী তারা যদি ক্ষমতাধর হয় তাহলে এরকমই হয় এবং আমাদের এটা মনে হচ্ছিল। কারণ এই পিবিআই যখন মামলাটা গেল প্রথম থেকেই কেউ বলছেন একটু চা খাবার পয়সা দিন, কেউ বলছেন একটু পয়সা খরচ করেন তাহলে হয়তো মামলাটা এই ধরনের শুরু থেকেই শুরু হচ্ছিল। তা আমার বিশ্বাস যে আমার ছেলে মারা গেছে, আমি বিচার চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি রাষ্ট্রের কাছে, আমি বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। রাষ্ট্র দিয়েছে কোর্টের মাধ্যমে পিবিআইয়ের কাছে আমি আশ্রয় চেয়ে বিচার চাইবো, সেখানে আমি পয়সা খরচ করবো কেন? আর আমিও তো ক্ষমতাধর মানুষ না, আমি আল্লাহতে বিশ্বাসী। আমার ছেলে নিহত হয়েছে, খুন করা হয়েছে, আমি আজও বিচার চাচ্ছি, বিচার চাইবো, বিচার হবে, বিচার করিয়েই যাবো ইনশাল্লাহ। আপনি একটা বলছেন পাপী দোষী, তারা কারা? যারা আপনারা দেখছেন এখন যারা কথা বলছে, এখন ডন একটা পোস্ট এখনই দিয়েছে যে আলহামদুলিল্লাহ আমি মুক্ত হলাম, পাপ মুক্ত হলাম বন্ধুর খুন থেকে। যারা এই ধরনের মন্তব্য করছে এবং আমার যারা আসামি পূর্বে ছিল এখনও আছে, আজিজ মোহাম্মদ বাই গংরা, সবাই, আমার বলার কোনো ভাষা নাই, আমি স্তম্ভিত হয়ে গেছি। কি বলবো, আমরা আশা করেছিলাম বর্তমানে সরকারের যে শাসন চলছে শেখ হাসিনার অনেক পাপ বিলুপ্ত হয়েছে। এর আগে আমরা দেখেছি যে আপনি এই ঘটনার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার কথা আপনারা সরাসরি বলেছেন, এখনো বলছি। আপনি কতটুকু দৃঢ়ভাবে বলছেন? 100% আজিজ মোহাম্মদ ভাই বলেছেন। যেদিন আজিজ মোহাম্মদের বাড়ির রেড হলো সেদিনই আমরা বলেছিলাম মামলাটা খেয়ে ফেলেছে, কারণ ওখান থেকে তো টাকা পয়সা বের হয়ে আসলো আরো, ওটা একটা শো তামাশা ছিল। আজিজ মোহাম্মদ ভাই নাকি ওই বাড়িটাও যে করলো, রেড করলো, অপরাধী ছিল না, সে নাকি এসব কিছু করে নাই, সারা দুনিয়া দেখছে, দুনিয়া অবাক হয়ে যাচ্ছে। সেখানে আমার দেশের প্রশাসন বললেন ওখানে আজিজ মোহাম্মদ ভাইকে কোনো জড়িত পায়নি, তার বাড়ির মধ্যে যে খারাপ কাজগুলো হচ্ছিল সেখানেও তার সম্পৃক্ততা পায়নি। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চিত্রনায়িকা শাবনূরের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, পাশাপাশি সালমান শাহর স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ এবং পাশাপাশি আপনার প্রতি সে খুব ভক্ত ছিল। সবকিছু মিলিয়ে যে দাম্পত্য কলহের বিষয়টি আপনি কি জানতেন সে সময়? দাম্পত্য কলহ তো প্রথম যেদিন আমার বাসায় সামিরাকে নিয়ে আসলো আমরা জানলাম। আমার ছেলে ওরা জোর করে বিয়ে দিল, আমার ছেলেটাকে বিয়ে করেই কিন্তু বাসায় আসছে। এসে প্রথম সামিরার ইমন একদিন 3টার সময় আমার ছোটোটা স্কুলে, আমার হাজব্যান্ড অফিসে, আমি গোসল করতে যাচ্ছিলাম, বেল শুনে দরজা খুলে দেখলাম সবাই এটা ক্লাসমেটরা আমার বাসায় আসে, ওরা দুজন ঢুকছে, ড্রয়িং রুমে ঢুকলো, আমি চলে আসলাম। তো বললো যে আমার কিছু খাবো, তো আমি একটু নাস্তা মতন কিছু মনে নিয়ে গেছিলাম। বললাম ওকে, ওটাকে একটা ফর্সা মতন মেয়ে, বললো এটা ওর নাম সামিরা, তোমাকে পরিচয় করিয়ে দিব, তুমি আসো। আমি বললাম যে গোসল করতে যাবো, বললেন একবারে করো, ঠিক আছে। ড্রয়িং রুমে বসলাম, তো দেখি দুজনের দিকে তাকাচ্ছে। মানে আমি বললাম অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি, তুমি অনেকক্ষণ ধরে কোথায় ছিলা? তো একটু যেন তড়িঘড়ি মানে একটু খুসখুস কী বলবে ভয়, তার মধ্যে বলতেছে আমি ইন্দিরা রোডে ছিলাম। আমি ইন্দিরা রোডে কেন ছিলে? বলে আমরা দুজন বাসা খুঁজতেছিলাম। আমি তোমরা দুজন বাসা খুঁজতেছিলা কেন? আমরা কিন্তু মাঝিলা খুব অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধু ঠাট্টাও করি, সবসময় রাগারাগিও খুব করি। ওর কোনো কিছু আদায় করতে হলে আমার কাছ থেকে ছোটবেলার থেকে ঘরটা নোংরা করবে, জোর করে বলতো মামনি আমি এটা করবো। দর্শক দেখতে পাচ্ছেন ডন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং আজ শুক্রবার কিন্তু সালমান শাহ মামলার সভা 29 বছর পর সালমান শাহর মৃত্যুর দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।